ভাঙা ঘরে থাকতে আমার আর ভালো লাগছে না। ওদিকে বর্ষাকালও ধেয়ে আসছে। না, আর বসে থাকলে চলবে না। কষ্ট করে হলেও আমাকে একটা নতুন বাড়ি বানাতেই হবে। কিন্তু কোন গাছে বাড়ি বানাবো? কোন গাছে? কোন গাছে? আরে, আমার তো আপেল গাছ আছে, আমি আপেল গাছেই বাড়ি বানাবো। যাই যাই, তাড়াতাড়ি বন থেকে কাঠ খড় এসব নিয়ে আসি। টুনি কাঠখড় খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি কাঠখড় নিয়ে এসে তার আপেল গাছে নতুন করে বাড়ি বানাতে থাকে। উফ বাবা, আজ বনে তো প্রচুর রোদ উঠেছে, ভীষণ পিপাসাও পেয়েছে। যাই, কুয়ো থেকে কলসে করে একটু পানি নিয়ে আসি। টুনি কলস নিয়ে কুয়োর দিকে উঠতে থাকে। আরে টুনি বোন, কুয়ো থেকে পানি আনতে যাচ্ছিস বুঝি? হ্যাঁ দিদি। কেন গো, কিছু বলবে নাকি? হ্যাঁ রে, আমার ঘরে কোনো পানি নেই, আর আমিও অনেক ব্যস্ত। এখন কুয়োতে যেতে পারবো না। তুই আমার কলসটা নিয়ে গিয়ে এক কলস পানি এনে দে তো বোন। আচ্ছা ঠিক আছে দিদি, কলসটা দাও। তুই অনেক ভালো রে টুনি, তোকে অনেক ধন্যবাদ। আমার কাজ করতে করতে তো তোর অনেক পিপাসাও পেয়েছে। টুনি আর কিছু না বলে কলস নিয়ে তার বাড়িতে চলে আসে। আর পানি খাওয়া শেষে সে আবারও কাজে লেগে পড়ে। এক পর্যায়ে অনেক কষ্ট করার পরে টুনির আপেল গাছে একটি বাড়ি তৈরি হয়। আরে বাহ টুনি, তোর কাজের হাত তো বেশ ভালো। বাড়িটা তো বেশ সুন্দর লাগছে। না না, বাড়ির রূপ দেখলে তো আর হবে না, কিছু তো খেতে হবে। যাই যাই, বন থেকে কিছু খাবার নিয়ে আসি। টুনি বনের দিকে উঠতে থাকে। আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন টিয়ে উঠতে উঠতে টুনির কাছে আসে। কি ব্যাপার টিয়ে দিদি, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আর তুমি হাঁপাচ্ছই বা কেন বলো তো? কিছু কি হয়েছে তোতা দাদার? বলো না গো দিদি। আমার কিছুই হয়নি রে টুনি, আসলে পাশের বন থেকে খবর এসেছে তোর রাজু মামা নাকি ভীষণ অসুস্থ, তোকে দেখতে যাচ্ছে। কি বললি দিদি, রাজু মামা অসুস্থ? আমি এক্ষুনি যাচ্ছি পাশের বনে। এরপর দিয়ে ওখান থেকে চলে যায়। আর টুনিও তার ঘরে তালা লাগিয়ে কণিকা ও যজ্ঞুর কাছে আসে। কি ব্যাপার টুনি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দাদা, পাশের বনে আমার মামা থাকে, ওই মামা নাকি ভীষণ অসুস্থ। আমি মামাকেই দেখতে যাচ্ছি। আমি ফিরে আসা না পর্যন্ত তোমরা আমার বাসাটা একটু দেখে রেখো গো। তুই একদম চিন্তা করিস না, তোর বাড়ি মানে তো আমাদেরও বাড়ি। আমরা খুব ভালো করেই দেখাশোনা করব। তুই নিশ্চিন্তে কয়েকদিন থেকে আয় বোন। টুনি, বলি কি, তুই তোর বাড়িতে তালা দিয়ে থাকলে চাবিটা আমাদের দিয়ে যাবন। আসলে তোর বাড়িটাকে তো ভালো করে দেখাশোনা করতে হবে, তাই না? টুনি যজ্ঞুর এমন কথা শুনে আর কিছু না ভেবে যজ্ঞকে চাবিটা দিয়ে দেয়। আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর যজ্ঞ কণিকা একে অপরের দিকে তাকিয়ে বলতে থাকে, কণিকা, আজ হবে মজা গো মজা। ওকা টুনি ওর বাড়ির চাবি আমাদেরকে দিয়ে গেছে। হা হা হা, কয়েকদিন আর কষ্ট করে আমাদের খাবার খুঁজতে হবে না। আজ থেকে তো আমরা টুনির জমানো খাবার খাবো। কি যে ভালো লাগছে বলো। ঠিক বলেছো, চলো তাড়াতাড়ি। যজ্ঞ, ওই দেখো আলমারিতে শস্যদানা সাজানো। চলো চলো, শস্যদানা খেতে শুরু করি। না না, আমি শস্যদানা খাবো না, আমি তো মিষ্টি ফল খাবো। ওই দেখো টেবিলের উপর সাজানো অনেক মিষ্টি ফল। কতদিন হলো মিষ্টি ফল খাই না, আজ পেট ভরে খাবো। কণিকা শস্যদানা আর যজ্ঞ ফল খেতে থাকে। কি যে শান্তি। এখন যাই, টুনির মেকআপ নিয়ে একটু সাজুগুজু করি। কতদিন হলো ভালো করে সাজি না। যজ্ঞ, দেখো তো আমাকে কেমন লাগছে। আরে বউ, তোমাকে তো একদম ললিতার মতো লাগছে। এমন সুন্দর তোমাকে বিয়ের দিনও লাগেনি, সত্যি বলছি। যজ্ঞ, রাত তো নেমে এসেছে, চলো এবার আমাদের বাড়িতে ফিরে যাই। না না কণিকা, বাড়ির বিছানা অনেক শক্ত। আর দেখো টুনির বিছানা কত নরম তুলতুলে। টুনি না আসা পর্যন্ত আমরা এখানেই থাকবো, বুঝেছো? চলো চলো, এবার ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে। আর এভাবেই দুদিন কেটে যায়। যজ্ঞ, টুনির বাড়িটার প্রতি আমার মায়া জন্মেছে। টুনি যদি ফিরে আসে তাহলে আমরা ওকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেব, আর এই বাড়িটা দখল করব, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, আমিও তোমাকে এ কথাটাই বলতে চেয়েছিলাম। আমাদের আর পুরনো বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে না। টুনির এই বাড়িটা একদম স্বর্গের মতো লাগছে। আর দেরি না করে আমাকে কিছু শস্যদানা খেতে দাও তো এবার।
এভাবে আরো কিছুদিন কেটে যায়। তারপর টুনি একদিন তার নিজের বাড়িতে ফিরে আসে। ফিরে এসে টুনি তার বাড়িতে যজ্ঞ ও কণিকাকে দেখে। এ কি দাদা দিদি, তোমরা আমার বাড়িতে কি করছো? আর আমার বাড়িটা এমন নোংরা হলো কিভাবে? আর আমার জমানো শস্য দানা ফল এসব কি হলো বলো তো? এই এই শোন, এটা আর তোর বাড়ি নেই, এটা আমাদের বাড়ি, বুঝেছিস? বেশি কথা না বলে তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। দিদি, তোমরা আমার সাথে মজা করছো তাই না? কিন্তু আমি একদমই মজার মুডে নেই। তোর সাথে মজা নেওয়া বয়েই গেছে আমাদের। যা বলছি এখন এখান থেকে, এটা আমাদের বাড়ি, শুনেছিস কান খুলে? এসব তোমরা কি বলছো? এই বাড়িটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি, তোমরা তো দেখছি সুযোগের সদ্ব্যবহার করছো। আমি তোমাদের নামে বনের সবাইকে বিচার দেব, অন্যায়ভাবে অন্যের বাড়ি দখল করা বের করব। দাঁড়াও, আমি আসছি। এরপর টুনি গিয়ে বনের সকলকে ডেকে আনে। এই বেটা যজ্ঞ, ভালোই ভালোই টুনির বাড়ি থেকে বের হ। টুনি এই বাড়িটা আবার চোখের সামনে অনেক কষ্ট করে বানিয়েছে। বেশি ঝামেলা না করে যা, ভাগ এখান থেকে। বনের সকলে যজ্ঞ ও কণিকাকে টুনির বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে চলে যায়। আর টুনি তার বাড়িতেই অনেক ভালোভাবে বসবাস করতে থাকে। একদিন কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে ওই টুনির অপমানের প্রতিশোধ নেওয়ার। কি বুদ্ধি বলো কণিকা, তাড়াতাড়ি বলো। এবার তো ওই টুনির বাড়িটা আমাদেরই হবে। কণিকা, শুরু করো বুদ্ধি অনুযায়ী কাজ। কণিকা তার বুদ্ধিমতো বিছানায় শুয়ে পড়ে আর অভিনয় করতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, মরে গেলাম রে, মরে গেলাম গো। আমার অনেক পানি পিপাসা পেয়েছে, তাড়াতাড়ি পানি খেতে দাও গো। মরে গেলাম রে, মরে গেলাম। কণিকা, তুমি একটু অপেক্ষা করো, আমি টুনি বোনের থেকে পানি নিয়ে আসছি। যজ্ঞ কণিকার বুদ্ধিমতো টুনির বাড়িতে আসে। টুনি বোন, আমার কণিকা অনেক অসুস্থ, ও পানি খেতে যাচ্ছে। বোন, আমাকে একটু সাহায্য কর, দয়া করে কুয়ো থেকে আমাকে একটু পানি তুলে দে। আসলে আমি কুয়ো থেকে পানি তুলিনি তো, তাই দয়া করে একটু সাহায্য কর বোন। শান্ত হও দাদা, চলো চলো কুয়োর পাড়ে। ওরে বাবা রে, ডুবে গেলাম রে, ডুবে গেলাম। টুনি বোন, বাঁচা বাঁচা আমাকে তুই। শয়তান যজ্ঞ, এবার আমি সব বুঝতে পেরেছি। তুই আমাকে ধাক্কা দিতে গিয়ে নিজেই কুয়োতে পড়ে গিয়েছিস। আমি তো তোদের সব পরিকল্পনা শুনে নিয়েছিলাম। আমি তোকে কিছুতেই সাহায্য করব না, শয়তান কালুকা। বোন আমার, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। আজকের পর থেকে তোর সাথে আর খারাপ আচরণ করব না। তুলে নে বোন, তুলে নে আমায়, আমি যে ডুবে যাচ্ছি, তোর পায়ে পড়ি বোন। যজ্ঞুর এমন কাকতি মিনতি দেখে টুনির ভীষণ মায়া হয়। এরপর টুনি রশি দিয়ে যজ্ঞুকে উপরে তুলে নেয়। এবার বুঝতে পেরেছো, অন্যের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এবারের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আর একবার ভুল করলে আর কখনো ক্ষমা করব না। সোজা শাস্তি দেব, বুঝেছো? এরপর টুনি সেখান থেকে চলে যায় আর যজ্ঞ ওখানে দাঁড়িয়েই কাঁদতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকে এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আরে আরে, ওই তো একটা পাখির ছানা কি না পানি খাচ্ছে, ওকে খেয়ে বরং আমি আমার পেটের জ্বালা মেটাই। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের ওপর আক্রমণ করে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমার যে খুব ব্যথা করছে। আমাকে ছাড়ো, আমি যে মায়ের কাছে যাবো। শিয়াল আর কোনো কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক শব্দ দেখে মনে মনে বলতে থাকে, আহারে বেচারি পারুল, দুষ্টু শিয়াল কিনা এই বেচারি পারুলকেও ছাড়লো না। এই বনে যে পাজি শিয়ালে নজর পড়েছে। যাই যাই, আমি বনের সবাইকে এসব কথা বলে দেই আর সতর্ক করে আসি। শালিক উড়তে থাকে। এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে, আহা কি শান্তি, এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমাবো, তারপর থাকার জন্য আশ্রয় খুঁজতে বের হবো। টুনি বোন, বনে যে দুষ্টু শিয়াল এসেছে, ওই শিয়াল আমার সামনে পারুলকে খেয়ে ফেলেছে। তোর ডিম থেকে ছানা বের হলে তাকে কিন্তু তুই সাবধানে রাখবি বোন, আর তুইও সাবধানে থাকবি কিন্তু। এসব আবার তুমি কি বলছো? হায় সৃষ্টিকর্তা, তুমি আবার একই বিপদ দিলে আমাদের বনে। এইদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন দুষ্টু শিয়ালটি নদীর পাশ দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে আমি যে কিচ্ছুটি খাইনি, আর আজকে সারাদিনও খাওয়ার মতো কোনো পাখিই পেলাম না। মনে তো হচ্ছে আজকে আমাকে নদীর পানি খেয়েই থাকতে হবে। তখনই শিয়ালের চোখ চায় সামনে খাবার খেতে থাকা যজ্ঞ কাকের দিকে। না না, আমাকে যে আর পানি খেয়ে থাকতে হবে না, আমার খাবার যে সামনেই। এক্ষুনি এই কালো কুচকুচে কাকটাকে খেয়ে আমার অশান্ত পেটটাকে আমি শান্ত করব।
এদিকে যজ্ঞ ফল খায় আর বলতে থাকে, আহা কত মিষ্টি মিষ্টি ফল, এই ফলগুলো খেলে আমার শরীরে অনেক পুষ্টি হবে, আর তারপর তো আমি অনেক শক্তিশালী হব, বনের কেউ আর আমার সঙ্গে লড়াই করে পারবে না। বনের পাখিদের সঙ্গে তুই না হয় পরে লড়াই করবি, বুঝেছিস তো? তুই আগে আমার পেটে চল, আমার পেটে গিয়ে না হয় আমার পেটের নারী আর বুড়ির সঙ্গে লড়াই করবি। হা হা হা। আয় আয় কাছে আয়, আর দেরি করিস না। এইসব আবার তুমি কি বলছো কি শিয়াল মাম্মা? তুমি আবার আমাকে খাবে? না না, একদম এ ভুল করো না। যজ্ঞ পেছনে পেছাতে থাকে আর শিয়ালটি যজ্ঞর দিকেই এগোতে থাকে। আমার পেটে ক্ষুধা জ্বালায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি, এক্ষুনি চলে আয়। আমি তোমার পায়ে পড়ছি, আমার এত সুন্দর জীবনটা তুমি শেষ করে দিও না শিয়াল মামা, কেউ না আমাকে, কেউ না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। ও, আমি যা করতে বলবো তুই কিনা তাই করবি? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, আমি তাই করব। তবে বেশ, শোন, আজকের পর থেকে তুই বনের সব পাখি ছানাদের খোঁজ এনে আমাকে দিবি, আর আমি তাদের ধরে ধরে খাবো। আর শোন, আজ থেকে তুই আমার সঙ্গে আমার গুহাতেই থাকবি। আসলে শিয়াল মামা, আমি তোমাকে পাখিদের সন্ধান এনে ঠিকই দেব, কিন্তু তোমার সঙ্গে আমি তোমার গুহায় থাকতে পারবো না, তাহলে তো আমার অনেক ভয় করবে। তুমি যদি আবার আমাকে খেয়ে ফেলো। আমি তোকে খাবো না, তবে আমি আমার ক্ষুধা লাগলে তোর কাছে খাবার এনে চাইবো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, যা যা আমার জন্য খাবারের সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না, আমি আজকে সকালবেলায় শুনেছি শালিকের নাকি মেয়ে হয়েছে। চলো মামা চলো, আমরা দুজন মিলে শালিকের বাড়িতে যাই। শিয়াল আর যজ্ঞ শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যজ্ঞ, যা যা ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার যে আর তর্স হয়েছে না। আর শোন, শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসবি, বুঝেছিস? এই যে মামা, ছানাটাকে নিয়ে এসেছি, আর শালিক ঘরে নেই। নাও নাও, এবার তুমি এই ছানাটাকে খেয়ে নাও দেখি। শিয়াল ছানাটিকে খায় আর যজ্ঞকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবকিছু দেখে নেয় আর শালিক অনেক কাঁদতে থাকে। আমার ছানা, আমার ছানা। যজ্ঞ কাক, তুই কি না ওই দুষ্টু শিয়ালের সাথে হাত মিলিয়েছিস? ঈশ্বর তোদের ছাড়বে না। একদিন সকালে শিয়াল তার গুহায় বসেছিল, এমন সময় সেখানে যজ্ঞ চলে আসে। কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলি, পাখির সন্ধান কি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ মামা, পেয়েছি। আমার বাড়ির পাশে ছোট্ট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে। তুমি চলো চলো, আজকে বরং তুমি টুনির ছানাকে খাবে। শিয়াল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। আরে বাহ যজ্ঞ, তুই তো দেখছি আজ কাজের মতো কাজ করেছিস রে। ছানা দুটো তো দেখছি বেশ নাদুস নুদুস, আজ তো আমি এদের বেশ মজা করে খাবো। শিয়াল যখনই ওদেরকে খেতে ধরে ঠিক তখনই সেখানে টুনি এসে হাজির হয়। না না শিয়াল মামা, তুমি দয়া করে আমার ছানাদের খেও না, খেও না ওদের। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খেয়ে নাও, আমাকে খাও তুমি, তবুও তুমি ওদেরকে খেও না। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও তবু আমি তোকে পেট থেকে বের করে দেব, তবু আমি তোর ছানাদের খাবোই খাবো। শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সঙ্গে আমি তো শক্তি দিয়ে কিছুতেই পেরে উঠবো না, আমাকে বরং বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। এই টুনি, এই ছানাদের সামনে থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবেই বলো, তারপর তো আমি আর আমার ছানাদের দেখতে পারবো না। ও শিয়াল মামা, দয়া করে তুমি আমার ছানাদের খেও না, তুমি দয়া করে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। তোর ইচ্ছে? তোর আবার কি ইচ্ছে বল, তাড়াতাড়ি বল। আসলে শিয়াল মামা, আমি তো আমার ছানাদের বাসায় রেখে সারাদিন খাবার খুঁজতাম, আমি আমার ছানাদেরকে কাছেই পেতাম না, আর ওদেরকে আদর করার সময়ও পেতাম না। তাই তুমি যদি আমাকে একটা দিন সময় দিতে, আমি ওদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি দয়া করে আজকে আমার ছানাকে খেও না, তুমি বরং আমার ছানাদের কালকে খেও। বেশ বেশ, তুই যখন এত করে বলছিস তবে আমি কালকে এসে তোর ছানা খাবো। তবে হ্যাঁ, পালানোর কিন্তু একদম চেষ্টা করবি না, আমার ক্ষমতার হাত কত দূর সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। যজ্ঞ আর শিয়াল সেখান থেকে চলে যায় আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথমবারের মতো বুদ্ধি দিয়ে তো আমি জিতে গেলাম, কিন্তু আমি ওই শিয়াল আর যজ্ঞকে কিছুতেই ছাড়বো না। শিয়াল আর যজ্ঞ, কালকেই হবে তোদের শেষ দিন। ছানারা, তোমরা ঘরে যাও, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে আর টুনি উড়ে উড়ে পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনির ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধি মতো একটা গর্তে কিছু কাটা রাখে আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে। এরপর তার ছানাদের গর্তের উপর রেখে দেয়। এই টুনি, তোর ছানারা কোথায় রে? ওদেরকে আমার কাছে নিয়ে আয়।
শিয়াল মামা, ওই তো আমার ছানারা, তুমি ওদেরকে খেতে পারো। যাও যাও, তুমি ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা সেখান থেকে উড়ে চলে যায় আর শিয়াল সেই গর্তের ভেতরে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাঁটা প্রবেশ করে। ওরে বাবারে, ওরে মারে, যজ্ঞু, এই যজ্ঞু, বাঁচা বাঁচা আমাকে। শিয়াল গর্তে মারা যায়। আর শিয়াল মারা যাওয়ার পর যজ্ঞু ভীষণ রেগে যায় আর বলতে থাকে, ছোট্ট টুনি, তোর তো দেখছিস সাহস কম নয়, তুই কিনা আমার সামনে আমার বন্ধু শিয়ালকে মেরে ফেললি। আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। যজ্ঞ যেই না টুনির দিকে এগোতে যাবে, ঠিক তখনই বনের সব পাখিরা লাঠি হাতে যজ্ঞর সামনে আসে আর তাকে ঘিরে ধরে। তুই তো আজকে নিজেই বাঁচবি না রে, তাহলে তুই আবার টুনিকে কি করে মারবি শুনি আমি, শয়তান যজ্ঞ কোথাকার। এই সবাই মারো, মারো এই যজ্ঞকে, মারো বলছি। সবাই যজ্ঞকে মারতে মারতে একদম মেরেই ফেলে আর যজ্ঞর মৃতদেহ সে গর্তের ভেতরে ফেলে দেয়। টুনি রে, তোর বুদ্ধির জোরে যে এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই বাঁচলাম, এখন আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না রে। সবাই সেখান থেকে চলে যায় আর আগের মতো সুখে শান্তিতেই তাদের দিন কাটাতে থাকে। আর বলটা একটা ঝোপের মাঝে গিয়ে পড়ে। এটা তুই কি করলি কি কনক? বলটা কিনা তুই ঝোপের মাঝে ফেলে দিলি? পারুল তো বলটা ধরতেই পারে না, তুই তো সেটা আগে থেকেই জানতি, তারপরেও বলটা ওকে কেন দিলি? হ্যাঁ, যা যা, এবার তুই গিয়ে বলটা নিয়ে আয়। আমি যাচ্ছি, এত রাগ করার কিচ্ছুটি হয়নি, আমি এক্ষুনি যাবো আর বলটা নিয়ে চলে আসবো। কনক ঝোপের মাঝ থেকে বলটা নিয়ে আসে আর ওরা আবারও খেলতে থাকে। আজকে যে অনেক মজা হয়েছে, এই চল চল বাড়িতে ফিরে যাই, আজকে অনেক মজা করে খেলেছি, সন্ধে যে হয়ে আসছে, এখন আমাদের বাড়িতে চলে যেতে হবে, বেশি দেরি করলে আবার মা আমাদের বকবে, কাল না হয় আমরা আবারও খেলতে আসবো, কেমন? এরপর ওরা যে যার বাড়িতে চলে যায়। মাঠ থেকে কিছু দূরে গাছের আড়ালে একটা রাক্ষস লুকিয়ে লুকিয়ে ওদের সব কথা শুনে ফেলে। কনক আর টুকিরা বাড়িতে চলে যাওয়ার পর রাক্ষসটা একা একাই বলতে থাকে, এই বনে অনেক পাখি ছানা আছে, আমি আমার শক্তি অর্জন করার উপায় পেয়ে গেছি। রাক্ষসী পাখির কথা মতো আমি তাকে 10টা ছানা দেব আর তার বিনিময়ে রাক্ষসী মাতা আমাকে শক্তি দান করবে। যাই তাড়াতাড়ি আমি পাহাড়ের গুহায় যাই আর সব ব্যবস্থা করি। এরপর রাক্ষস তার আস্থানায় যায় আর রাক্ষস ধ্যান করে তার সামনে একটা বড় লাল কাঁঠাল প্রকট করে। হা হা হা, পেরেছি, আমি লাল কাঁঠাল প্রকট করতে পেরেছি। এবার আমি বন থেকে এক গাধা পাখির ছানা আনবো আর এই লাল কাঁঠালের পেটে বন্দি করব। যখন 10টা পাখির ছানা হবে তখন আমি পুরো কাঁঠালটা রাক্ষসী মাতাকে দিয়ে আসবো আর রাক্ষসী মাতা খুশি হয়ে আমাকে শক্তি দেবে। যাই আমি গিয়ে বরং পাখির ছানা ধরে নিয়ে আসি। এই বলে রাক্ষস গুহা থেকে বের হয়। অন্যদিকে কনক একটা ব্যাগ হাতে নিয়ে হাঁটতে থাকে। ও বাবা, মায়ের জ্বালায় আমি আর বাঁচি না, এই ভয় সন্ধ্যেবেলা একটা বাজারের ব্যাগ হাতে ধরিয়ে দিল। এবার বাবা শহর থেকে আসলে একেবারে অনেকগুলো বাজার করে দিতে বলবো বাবাকে। রোজ রোজ এভাবে সন্ধ্যেবেলা বাজার করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। ঠিক তখনই রাক্ষস কনকের সামনে আসে আর কনক রাক্ষসকে দেখে তো ভীষণ ভয় পেয়ে যায়। কে তুমি? তুমি এভাবে আমার সামনে আসছো কেন? আর তোমার চেহারা এমন ভয়ঙ্কর কেন? রাস্তা ছাড়ো বলছে, আমার কিন্তু বাজারে যেতে খুব দেরি হচ্ছে। আমি হলাম রাক্ষস, আমি তোকে ধরার জন্য এসেছি, রাস্তা ছাড়ার জন্য তো আসিনি। কি বললে তুমি রাক্ষস? আবার কিনা তুমি আমাকে ধরতে এসেছো? ওরে বাবা রে, মা আমাকে বাঁচাও, আমাকে রাক্ষসের হাত থেকে বাঁচাও মা। এই আমার সামনে আসবে না, দয়া করে আমাকে তুমি ছেড়ে দাও, আমি ছাড়া যে আমার মায়ের আর কেউ নেই। এসব কথা বলে কনক যেই না ছুটতে ধরে অমনি রাক্ষস তাকে ধরে ফেলে। এরপর রাক্ষস তাকে পাহাড়ের গুহায় নিয়ে আসে। এবার তোকে আমি এই লাল কাঁঠালের ভেতর বন্দি করব। রাক্ষসটা জাদু করে কনককে লাল কাঁঠালের পেটে বন্দি করে রাখে। রাত তো নেমে এসেছে, এখন বরং আমি ঘুমিয়ে পড়ি, কাল সকালে না হয় আবারও ছানা ধরতে বের হব। এরপর রাত গড়িয়ে সকাল হয়ে আসে। কণিকা তার মেয়েকে খুঁজে না পেয়ে অনেক কান্নাকাটি করতে থাকে। এমন সময় সেখানে টুনিও চলে আসে। কি হয়েছে কি কণিকা দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আর কনককেই বা কেন দেখছি না বলো তো? এরপর কণিকা টুনিকে কনক হারানোর কথা খুলে বলে। দিদি তুমি শান্ত হও, কনক মনে হয় ও দিদির বাড়িতে গেছে, তুমি দেখবে ও ঠিক ফিরে আসবে। এসব কথা বলে টুনি চলে যায়।
অন্যদিকে রাক্ষস টুকির সামনে এসে দাঁড়ায়। টুকি তখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল। এই এই, কে কে তুমি এমন দানব শরীর নিয়ে আমার সামনে কেন দাঁড়িয়ে আছো তুমি? হ্যাঁ, পথ ছাড়ো বলছি। আমি বাড়িতে যাব, আমার ভীষণ ক্ষুধা পেয়েছে। পথ ছাড়ো বলছি, রাক্ষস কোথাকার। তুই তো দেখছি খুব চালাক রে। আমার পরিচয় দেওয়ার আগে কিনা তুই আমাকে চিনে ফেলেছিস। চল তবে তোকে তোর বন্ধুর কাছে নিয়ে যাবো। রাক্ষস জোর করে টুকিকে তার গুহায় ধরে নিয়ে আসে আর টুকিকেও লাল কাঠালে বন্দি করে রাখে। এভাবেই রাক্ষস একে একে বনের আরো বেশ কয়েকটি পাখির ছানাকে লাল কাঠালের পেটে বন্দি করে রাখে। ধীরে ধীরে পুরো বনে পাখির ছানা হারানোর খবর ছড়িয়ে পড়ে। একদিন টুনি তার বাড়িতে বলতে থাকে, কি হয়েছে নাকি বনে? আমি তো এসবের কিছুই বুঝতে পারছি না। আমার মেয়েটা হারিয়ে গেল, আর তার সাথে সাথে বনের আরো কিছু পাখির ছানা। কেউ কি পরিকল্পনা করে এসব করছে নাকি? না না, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে আর চলবে না। আমাকে আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে যে দেখতেই হবে আসলে হচ্ছেটা কি। যাই, বনের প্রতিটা কোনায় কোনায় খোঁজ নিয়ে দেখি। এরপর টুনি বেরিয়ে পড়ে। টুনি চারপাশে তাকাতে থাকে। হঠাৎই টুনি সেই রাক্ষসটিকে দেখতে পায়। রাক্ষসটা তখন পারুলকে নিয়ে যাচ্ছিল। রাক্ষস? তার মানে এই রাক্ষসী কিনা বনের পাখির ছানাদের ধরে নিয়ে যাচ্ছে? আমাকে যে সবটা জানতেই হবে। এই রাক্ষস কোথায় থাকে আর ছানাদের নিয়ে গিয়ে কি করে? টুনি রাক্ষসের পিছু পিছু তার আস্তানায় যায়। রাক্ষস পারুলকে লাল কাঠালের ভেতর বন্দি করে রাখে আর হাসতে হাসতে বলে, হা হা হা, আর একটা পাখির ছানা হলেই 10টা পাখির ছানা পূর্ণ হবে। আর তারপরে আমি সবাইকে নিয়ে রাক্ষস মাতার কাছে যাব। ঠিক তখনই লাল কাঠালের ভেতর থেকে টুকি বলতে থাকে, শয়তান রাক্ষস, তুই আমাদের মুক্ত কর বলছি এখান থেকে। এখানে থাকতে যে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই দুষ্টু রাক্ষস, তুই কি আমাদের কথা শুনতে পাচ্ছিস না? বাবা মা, তোমরা আমাদের মুক্ত করো। এই চুপ কর বলছি। বেশি চেঁচামেচি করলে তোকে এক্ষুনি মেরে ফেলবো। এখন আমি ঘুমাবো, একদম চুপ করে থাকবি। রাক্ষসের ধমক শুনে সবাই চুপ হয়ে যায় আর রাক্ষস ঘুমিয়ে পড়ে। গুহার বাইরে থেকে টুনি সবকিছু দেখে বলতে থাকে, লাল কাঁঠালের পেটে কিনা পাখির ছানা, তার মানে ওরা সবাই বেঁচে আছে। রাক্ষস তো ঘুমিয়ে পড়েছে। এক্ষুনি এই কাঁঠালটাকে নিয়ে তান্ত্রিকের কাছে যেতে হবে। একমাত্র তান্ত্রিক বাবাই পারবে এদেরকে মুক্ত করতে। এরপর টুনি চুপি চুপি গুহার ভেতরে প্রবেশ করে আর কাঁঠালটা নিয়ে তান্ত্রিকের দিকে চলতে থাকে। টুনি তান্ত্রিকের সামনে এসে কাঁঠালটা রাখে। কি ব্যাপার, এখন তো কাঁঠালের সময় নয়, তাহলে তুই কাঁঠাল কোথায় পেলি? তাও আবার এমন অদ্ভুত লাল কাঁঠাল। আমি এই কাঁঠাল যে রাক্ষসের গুহা থেকে চুরি করে এনেছি তান্ত্রিক বাবা। এর পেটে যে পাখির ছানারা বন্দি আছে। পাখির ছানা বন্দি আছে মানে? তুই আমাকে কি বলতে চাইছিস? সবটা একটু খুলে বলতো। তান্ত্রিক বাবা, আপনি তো সবই শুনলেন। দয়া করে আমাদের সন্তানদের এই লাল কাঁঠালের ভিতর থেকে মুক্ত করার ব্যবস্থা করুন। আপনি যে আমাদের একমাত্র ভরসা। শান্ত হ বাছা, আমি এই লাল কাঁঠাল আর রাক্ষসকে ধ্বংস করার ব্যবস্থা করছি। আমাকে ঠান্ডা মাথায় ধ্যান করতে দে বাছা। এরপর তান্ত্রিক ধ্যানে বসে আর কিছুক্ষণ পর তান্ত্রিক একটা সোনার কাঠি প্রকট করে। আমি ধ্যান করে জানতে পেরেছি সোনার কাঠি দিয়ে এই কাঁঠালটাকে আঘাত করলে সব বাচ্চারা মুক্তি পাবে আর রাক্ষসও ধ্বংস হয়ে যাবে। তান্ত্রিক বাবা, তাহলে আপনি আর দেরি করবেন না। তাড়াতাড়ি সোনার কাঠি দিয়ে এই কাঁঠালটাকে আঘাত করুন। তান্ত্রিক যেই না কাঁঠালটিকে আঘাত করতে ধরে অমনি সেখানে রাক্ষস চলে আসে। তোদের সাহস তো কম নয়। আমার শক্তি অর্জনের লাল কাঁঠাল তোরা চুরি করে এনেছিস, আবার কিনা আঘাত করতে চাইছিস। বাঁচতে চাইলে এই লাল কাঁঠালটা আমাকে ফেরত দে বলছি। তান্ত্রিক বাবা, রাক্ষস আমাদের কাছে আসার আগেই আপনি ওকে ধ্বংস করে দিন। তান্ত্রিক তাড়াতাড়ি করে সোনার কাঠি দিয়ে লাল কাঁঠালটাকে আঘাত করে আর সাথে সাথে সব ছানারা বেরিয়ে আসে আর রাক্ষসও ধ্বংস হয়ে যায়। আপনাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনার জন্যই আজ এতগুলো প্রাণ বাঁচলো। মা, তুমি জানো আমাদের অনেক কষ্ট হচ্ছিল। আর ভয় নেই রে সোনারা, চলো আমি তোমাদের সবাইকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। এরপর টুনি সব ছানাতে তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয় আর সবাইকে রাক্ষসের কথা বলে। আর সব কথা শুনে সবাই টুনির অনেক প্রশংসা করতে থাকে। এরপর থেকে সবাই আবারও আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে থাকে।